শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব শুভ হোক এই কামনা নিয়ে শুরু করছি আজকের এই আয়োজন এবং আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। পৌষের শুভেচ্ছা, পৌষ তো শুরু হয়ে গেছে। একদম তাই। এবং তুমি তো সবসময় ম্যাচ করে এভরিথিং, একদম কানের দুল, শাড়ি সবকিছু। চেষ্টা করি। তোমাকেও পৌষের শুভেচ্ছা। এবং এই সময়টা আসলে খুব মনে হয় না যে কোথাও ঘুরতে চলে যাই, এবং ঢাকার বাইরে গেলে যে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল সেটা খুব মিস করি আসলে। সেই সুযোগ নেই আসলে, আমাদের কাজের মাঝে নিজেদের সঁপে দিতে হয় এবং ব্যস্ততায় সুস্থতা। তবে সেটি অবশ্য খারাপ লাগে না, আমরা এনজয় করি। এবং আমরা এনজয় করি কেন? কারণ আমাদের রাঙা সকাল অনুষ্ঠানে এমন সব অতিথিরা আসেন, তারা আমাদেরকে সেই স্পৃহাটা দিয়েছেন। একদমই তাই। এবং আজকের সকালটা আসলে আমাদের জন্য কিন্তু খুব ছবির মতো সুন্দর একটা সকাল হবে। কেন সুন্দর হবে সেটা চলো জানি। তাই বলে ভেবো না তিনি তার ক্যামেরা দিয়ে তোমার ছবি তুলবে। একদম তাই ভাবছি না, চলো জানিয়ে দিই। অবশ্যই। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আলোকচিত্রী এবং সাংস্কৃতিক কর্মী, অভিনেতা বিশ্বজিৎ সরকার। চলুন তার কাছে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা তো খুবই ভালো আছি। ডিসেম্বর মাসে আছি এবং আমি দেখতে পাচ্ছি সবুজের বুকে লাল, আপনি যেটা পরে এসেছেন। চেষ্টা করেছি ডিসেম্বর মাসটাকে ধারণ করতে। বা সেটি আপনি সবকিছুতেই ধারণ করেন এবং আপনি ছোটবেলা থেকেই কিন্তু সবুজকে ধারণ করে আছেন। সবুজ ঘেরা পরিবেশে আপনার বেড়ে ওঠা। একটু শুনি ছোটবেলা সম্পর্কে, কোথায় জন্ম, বেড়ে ওঠা? আমার জন্মটা হচ্ছে ফরিদপুরে এবং বেড়ে ওঠাটা আসলে সবুজ নদী, গাছপালা এগুলোর মধ্যে দিয়ে আমার বেড়ে ওঠা। কারণ আমার বাবা মা দুজনেই ছিলেন সরকারি চাকরিজীবী এবং তারা তাদের ট্রান্সফারেবল জব ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের আসলে কাজ করতে হতো। তো যে কারণে আমার আসলে অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে। আমার মনে আছে যে আমি একটা ক্লাসে তিন জায়গায় আমি একটা ক্লাস করেছি। ক্লাস 4-এ আমি 3টা স্কুলে পড়েছি, সেটা আসলে বাবা মার চাকরি সূত্রে কারণে। তো একেবারে ধরেন গ্রামের যে কাদা, নদী, নৌকা বাওয়া, গাছে ওঠা, এগুলো সবই আসলে আমার জীবনে আমি পেয়েছি। আমি সৌভাগ্যবান। অবশ্যই। তো যেটা বলছিলেন যে প্রায় স্কুল চেঞ্জ করতে হতো, এটার দুটো বিষয়, একটা সুবিধা একটা অসুবিধা। অসুবিধা হচ্ছে কি ফ্রেন্ডস বারবার চেঞ্জ করতে হতো, আর সুবিধা হচ্ছে কি যে নানান ধরনের মানুষের সাথে পরিচয়, সেটা নিশ্চয়ই আপনাকে ঋদ্ধ করেছে। হ্যাঁ, এটা আমার জীবনে একটা বড় ভূমিকা রেখেছে মানুষের সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে। কারণ হচ্ছে যখনই আমরা একটা নতুন জায়গায় যেতাম, ওখানে আসলে ফ্রেন্ড সার্কেলটা তো মোটামুটি সেট হয়েছিল। আমাকে আসলে অ্যাকসেপ্ট করতে গেলে পরে আমাকে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু বিষয় দিয়ে তাদেরকে আসলে মনোযোগ আকর্ষণ করতে হতো। তো যে কারণে আমার বন্ধু অনেক, এবং আমি খুব সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ফেলতে পারি। এটা আমার খুব মানে এই কাজটা এই ঘটনার কারণে আমি আসলে এটা অ্যাচিভ করেছি। তাহলে সবার বাবা মাকে বলা উচিত আপনার সাথে জব সুইচ করা। একদম। তো ছোটবেলায় খেলাধুলাও তো নিশ্চয় করা হতো, এত বন্ধু যেহেতু ছিল। দুষ্টুমি কতটা হতো? দুষ্টুমি অনেক বেশি হতো, ছোট সন্তান। দুষ্টুমি তো মানে সকাল এই আপনাদের রাঙা সকাল যখন রাঙা হতো তখন থেকেই দুষ্টুমি শুরু হয়ে যেত আসলে। তবে একটা বিষয় ছিল যে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ঘরে ফিরতে হতো, এবং তখন তো আসলে বিষয়টা এরকম ছিল না যে বাবা মা সন্তানের সঙ্গে সারাক্ষণই পিছিয়ে পিছিয়ে লেগে থাকা, সেই জিনিসটা ছিল না। আমাদেরকে ছেড়ে দিত, আমরা খেলতাম, স্কুলে যেতাম, একা একাই সব কিছু ছিল। আর সবচেয়ে বড় সমস্যা আমার যেটা হতো, আমার বড় 2 বোন ছিল, আমরা একই স্কুলে পড়তাম। তো আমি এমন কিছু করতে পারতাম না, মানে আমাকে আসলে সন্ধ্যাবেলা রিপোর্ট চলে আসতো বড় 2 বোনের কাছ থেকে বাসায়, যে কারণে আমাকে অনেক ভেবে চিন্তে দুষ্টুমি করতে হতো। তো ছোটবেলায় যে বলছিলেন যে দুষ্টু ছিলেন, হ্যাঁ, তো দুষ্টুমি সকাল থেকে শুরু হয়ে যেত। কি কি দুষ্টুমি করতেন আমরা একটু নমুনাও শুনি। যখন ক্লাস 5-এ পড়ি তখন একটা স্কুলে আমি পড়তাম। সেই স্কুলটার পথ ছিল প্রায় 1 কিলোমিটার, বাসা থেকে স্কুলে যেতে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো।
তো সেই পথটা ছিল হচ্ছে মাটি, কাদা, মানে কাদা হতো হচ্ছে বৃষ্টির সময়, কিন্তু এমনি ধুলো। তো সেই ধুলো মাখা যে পথটা, ওই পথটা যখন আমি হেঁটে যেতাম, মোটামুটি আশেপাশে সব ধুলো উড়িয়ে 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 হেঁটে যেতাম। এবং এটা নিয়ে আমাকে যারা পথচারী তারা বিভিন্ন সময় অভিযোগ করতেন। এবং মজার ব্যাপার হচ্ছে ওই পথ দিয়েই যেতেন হচ্ছে আমাদের স্কুলের শিক্ষকরা। তো কে শিক্ষক আর কে পথচারী সেটা আসলে দুষ্টুমির ছলে আর বুঝতে পারিনি। একদিন ওই ধুলোটা আমার শিক্ষককে দিয়ে দিলাম, তো সেটা তো বুঝতেই পারছেন, ক্লাসে গিয়ে সেই পানিশমেন্টটা পেতে হয়েছে। তো শিক্ষকরা আমাকে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। আর ওইখানে আসলে ম্যাক্সিমামটাই ছিল লোকাল লোকজন। আমরা একটা সরকারি কম্পাউন্ডের ভিতরে থাকতাম। থানা সদরের যে সরকারি হসপিটাল ছিল সেটার ভিতরে আমাদের বাসা ছিল, এবং আমাদের বাসার সামনে দিয়ে আসলে রাস্তাটা ছিল। এবং টিচারদের কোন দিন আমি স্কুলে যাইনি সেটাও বাবার কাছে রিপোর্ট হয়ে যেত। তো এটা আসলে লুকানোর কোনো স্কোপ আমার করার সুযোগটা কম ছিল না, একেবারেই ছিল না। তো ছোটবেলায় আপনি যেটা বলছিলেন যে একদম ছোট সন্তান ছিলেন, ভাই বোন কজন ছিলেন? বোন দুজন ছিলেন। আমার বড় বোন দুজন। তো তাদের তো অবশ্যই আদরও পেয়েছেন। ভাইদের আসলে বড় বোন থাকাটা কিন্তু খুবই মানে ভাগ্যের ব্যাপার। জি, মানে আপনার দুইজন, আমার তিনজন। ও, তা আপনি আমার চেয়ে বেশি ভাগ্যবান। তো সমস্যা একটা হতো, সেটা হতো যে তখন তার প্রতি বছর নতুন বই আমরা ওইভাবে পেতাম না, কিনে নিতে হতো। তো আমাকে দেখা যেত যে বোনদের যে বই, সেই বইগুলোই আমাকে পড়তে হতো, মানে পুরাতন বই আমাকে পড়তে হতো। এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক বিষয় ছিল যে আমি কবে নতুন বই পাবো। কারণ বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো দেখা যাচ্ছে যে ওরা উপরের ক্লাসে চলে যাচ্ছে, ওই বইগুলো অটোমেটিকলি আমার কাছে চলে আসতেছে। পরে আমি চিন্তা করলাম যে না, এইভাবে আর চলতে পারে না, আমার নতুন বই লাগবে। তখন 8-এর পরে যখন 9-এ উঠলাম, তখন দেখলাম যে ওরা আর্টস মানবিক শাখায় ভর্তি হয়েছে। তো এই তো সুযোগ, আমি সায়েন্স নিব। ওই বই তো আর আমাকে আর ভূগোল, ইতিহাস এগুলো তো আর আমাকে তখন দিতে পারবে না। তো এটা একটা খুব মজার ইয়ে ছিল যে তখন ক্লাস 9-এ আমি পুরো সেট বই আমি নতুন পেলাম, কিন্তু তারপর বাংলা, ইংরেজি পুরাতন বই আমাকে পড়তে হয়েছে। আচ্ছা, তারপরে কি কি করেছেন আমরা তো কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো এবং সেগুলোর কারণ সম্পর্কে জানবার চেষ্টা করবো। দর্শক, আমাদের আজকের অতিথি বিশ্বজিৎ সরকার। বাবার ক্যামেরা দিয়ে তার ফটোগ্রাফি শুরু হয়েছিল। 1990-এর দশকের মাঝামাঝি সময় ফটো সাংবাদিক হিসেবে তিনি পেশাগত জীবন শুরু করেন। পাক্ষিক অন্যদিনে প্রধান আলোকচিত্রী হিসেবে কাজের অভিজ্ঞতা তাকে পরিচিতি এনে দেয়। 2002 সাল থেকে বিশ্বজিৎ সরকার বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউসগুলো যেমন অঞ্জনসকে ক্রাফটের অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাশনের বাইরে তিনি ফুড, পোর্ট্রেট, ট্রাভেল, লাইফস্টাইল ফটোগ্রাফিতেও পারদর্শী। শুধু অবশ্য ফটোগ্রাফিতেই নয়, তিনি নাট্যচর্চার সাথে দীর্ঘদিন ধরে নিজেকে যুক্ত রেখেছেন। নাট্যধারার একজন কর্মী হিসেবে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। হ্যামলেট, অগ্নিজল, চাঁদের অমাবস্যা ইত্যাদি মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। এছাড়া প্রয়াত হুমায়ুন আহমেদের পরিচালনায় শ্যামল ছায়া, চন্দ্রকথা চলচ্চিত্রে তার অভিনয় করবার সৌভাগ্য হয়েছে। চলুন তার কাছে আবারও ফিরে। অনন্য অর্জন, এগুলো সম্পর্কে ধাপে ধাপে শুনবো। তবে ছোটবেলায় কি ভেবেছিলেন বড় হয়ে অভিনেতা হবেন? না, আমি আসলে অভিনেতা কখনোই হতে চাইনি এবং অভিনেতা হইও নেই আসলে। আমি চেয়েছিলাম ছোটবেলা যে ডেস্ক ওয়ার্ক যাতে না করতে হয় আমাকে। আচ্ছা, আমি যে চেয়ার টেবিলে বসে কাজ করব, এটা যেন আমাকে না করতে হয়। আমি এই একটা বিষয়েই আমি সচেতন ছিলাম। কেন? কারণ হচ্ছে আমার কাছে খুব বোরিং লাগে যে সকাল 9টার সময় একজন অফিসে যাবে, স্যুট টাই পরে, ফর্মাল ড্রেস পরে অফিসে যাবে, সারাদিন অফিসে ডেস্ক ওয়ার্ক করবে, সন্ধ্যাবেলা আবার বাসায়। এই যে গতানুগতিক যে জীবনধারা, এই জীবনধারা থেকে আসলে আমি মুক্তি চেয়েছিলাম। কারণ আমি ছোটবেলা থেকেই বাবাকে দেখেছি, মাকে দেখেছি, তারা দিন নাই, মানে কাজ করতে হয়েছে। যেহেতু তারা হেলথ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা কখনোই কিন্তু আসলে ঈদের ছুটি আমরা অ্যাভেল করতে পারিনি। কারণ হচ্ছে ওইখানে রোস্টার ডিউটি হতো, ঈদের ছুটিতে সবাই চলে যেতেন।
বাবার তখন পুরো হসপিটালটা দেখতে হতো। তো যে কারণে আমার কাছে এটা একটা বোরিং জব মনে হতো। আমি এই জবটা থেকে আসলে বের হতে চেয়েছিলাম। আচ্ছা, আপনাকে আমরা সংস্কৃতি কর্মী বলছি এবং আমরা জেনেছি যে ছোটবেলা থেকেই আসলে সেই সংস্কৃতির সঙ্গে যাত্রাটা ছিল। তো স্কুলে আসলে কি কি ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতেন? আসলে আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আমি দেখেছি আমার বাসায় হারমোনিয়াম, তবলা, গানের টিচার এরা আসতেন, কারণ বড় দুই বোন তারা গান শিখতেন, একজন নাচও করতেন। তো ওইটা দেখেই আসলে আমার কালচারাল অ্যাটমসফিয়ারের মধ্যে আমার ঢুকে যাওয়ার যে ইচ্ছা বলেন বা ভালো লাগা বলেন, সে থেকে আসলে ঢুকে যাওয়া। আমিও চেষ্টা করেছি গান শেখার, কিন্তু মুশকিল হচ্ছে আমি যখন গান শিখতে গেলাম তখন দেখি যে আমার বোনরা অলরেডি গান হারমোনিয়ামে তুলে গান গাচ্ছেন। তো আমাকে টিচার দিলেন সারগাম। তো সারগাম তো একটু বোরিং, স্বরলিপি বোরিং, তো আমি আসলে গান গাইতে যাব, কিন্তু আমাকে সারগাম, যে কারণে আসলে বেশি দিন আর ওটা প্র্যাকটিস করা হয়নি। কিন্তু বোনরা তো সারগাম শিখে গান শিখেছে। হ্যাঁ, কিন্তু ওই সময়টা তো আর আমি দেখিনি যে তারা সারগাম শিখে গান শিখেছে। মানে আপনি অস্থির ছিলেন খুব? আমি কিছুটা চেয়ার টেবিলে বসে কাজ করাটা আমার জন্য। আচ্ছা, পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনায় মনে হয় ভালোই ছিলাম, আর খুব বেশি ভালো ছিলাম সেটা বলবো না, কারণ আমি তো আসলে বিভিন্ন মফস্বল স্কুলে পড়েছি। তো সেখানে দেখা যেত যে মানে 1 থেকে 3-এর মধ্যে সবসময় থাকতাম। যখন আমি 1 থেকে 3-এ যাইনি তখন আমাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হলো যে তুমি যদি 1 থেকে 3-এর মধ্যে যাও তাহলে তুমি একটা সাইকেল পাবে। কারণ সাইকেল চালানো আমার খুব ছিল যে আমি একটু সাইকেল চালাতে চাই। বাসায় যে কেউ সাইকেল নিয়ে আসলে পরে দেখা যেত আমি হাওয়া হয়ে গেছি তার সাইকেল নিয়ে। তো তখন আমাকে একটা টার্গেট দেওয়া হলো যে তুমি 1st, 2nd, 3rd হলে পরে এর মধ্যে আসতে পারলে তোমাকে একটা সাইকেল দেওয়া হবে। তো ক্লাস 8-এ যখন আমি উঠি তখন আমি 3rd হই। আচ্ছা, তো 3rd হওয়াটা আমার কাছে যতটা আনন্দের, তার থেকে বেশি আনন্দ ছিল আমি একটা সাইকেল পাবো। চমৎকার। এছাড়া তো নানান রকম খেলাধুলার সঙ্গে আপনি যুক্ত ছিলেন। আমরা জেনেছি যে ক্লাস 10-এ থাকার সময় কোনো একটি ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলেন। সেটি কি খেলা ছিল? খেলাধুলার প্রতি আমার সবসময় একটা আগ্রহ ছিল, কিন্তু সমস্যা হতো কি, আমাকে কেউ খেলতে নিত না। কেন? কারণ হচ্ছে আমি যদি ব্যথা পাই, আচ্ছা, আমার যদি কোনো সমস্যা হয়, কারণ হচ্ছে ওই সময় পরিবেশটা ছিল এরকম যে আমার যে বন্ধুরা ছিলেন যারা স্কুলে পড়তো তারা আসলে ওই এলাকার। এমন অনেক বন্ধুকেও আমি দেখেছি যে তারা লুঙ্গি পরে স্কুলে এসে তারপর হচ্ছে প্যান্ট পরতো, তার মানে তার পথটা কর্দমাক্ত ছিল বা নৌকায় করে আসতে হতো। এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া যখন ছিল তখন দেখা যেত যে তারা ঘরের কাপড় পরেই স্কুলে আসতো, তারপর স্কুলে এসে হাত পা ধুয়ে ঠুয়ে স্কুলের কাপড় পরতো। তো তারা চিন্তা করতো যে ওরা বাইরের লোক, অফিসারদের ছেলে মেয়ে, হ্যাঁ, যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, ব্যথা ট্যাথা পায়, তো যে কারণে হতো কি আমাকে ওই ফুটবল খেলার সময় গোল পোস্টে দাঁড় করিয়ে দিত, সেফ সাইড থাকো। তো পরে যখন দেখলো যে না আমি খেলাধুলা একটু পারি, তখন ওরা আসলে নেওয়ার চেষ্টা করলো। আর স্কুলে তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, সেগুলোতে অ্যাটেন্ড করতাম। দৌড়, লং জাম্প, তারপর সাইকেলিংটা আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার সাইকেলটা অতটা ভালো ছিল না। সুইমিং, কিন্তু আমাকে সুইমিংয়ে বাসা থেকে দেয়নি, বলছে যে না এটা একটা রিস্ক, কারণ তোমার কম্পিটিটর তোমাকে যে কোনো সময় করতে পারে, ডুবে দিতে পারে বা টেনে ধরতে পারে, এটা করা যাবে না। তো যে কারণে সুইমিংয়ে আমি আর করতে পারিনি। আর বড় বিষয় হচ্ছে যে আমি স্কাউটিং করতাম। কবে থেকে? স্কাউটিং আমি করতাম ক্লাস 7 থেকে, এবং আমি স্কাউটিংয়ে এত ভালো করলাম যে ক্লাস 8-এ ওঠার পরপরই আমাকে আসলে স্কাউটের দলনেতা করে দেওয়া হলো। কিন্তু এটা আসলে এই স্বাদটা আমি খুব বেশি দিন নিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার স্কাউট টিমে আমার থেকে সিনিয়ররাও ছিলেন। আচ্ছা, 9-এর 10-এর ছেলেও ছিলেন। তো আমি ক্লাস 8-এ পড়ি, একটা 9-10-এর ছেলে আমার কমান্ড ফলো করবে? ইম্পসিবল। তো এটা আমার জন্য খুবই তখন একটা মানে কি বলবো, একটা
চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং, তার থেকে আমার একটা মানে প্রেশার, একটা খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। তো স্কাউটিংটা আমি খুব এনজয় করতাম। আমার ইচ্ছা ছিল যে এই গাজীপুরে ইয়েতে মৌচাকে জয়েন করব, কিন্তু বাসা থেকে আসলে এভাবে দেয়নি। আর কালচারাল, যেহেতু আমার বাসায় কালচারাল একটা অ্যাটমসফিয়ার ছিল, তো আমি চেষ্টা করেছি যেই স্কুলেই গিয়ে ভর্তি হয়েছি, আমি চেষ্টা করেছি যে একটা কালচারাল ইভেন্ট যাতে তৈরি করা যায়। তো আমার এক টিচার ছিলেন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন তিনি, বাট মানে সে একটু কালচারাল মাইন্ডেড ছিলেন। তখন আমরা স্কুলে চেষ্টা করলাম যে ডিবেটিং করা যায় কিনা, জেনারেল নলেজের ইয়ে করা যায় কিনা, বা তখন ওই মৌসুমী ক্রীড়া প্রতিযোগিতা নামে একটা ক্রীড়া প্রতিযোগিতা হতো, কালচারাল ইভেন্ট ছিল। তো সেই ইভেন্টে আমরা স্কুলে তো বিতর্ক প্র্যাকটিস আমরা করে যাচ্ছি। স্কুলের বেঞ্চ 2টা রো, মেয়েদের একটা রো, মোট 3টা রোতে থাকতো। তো 2টা রো, এ এবং বি, 2টা রোতে হচ্ছে আমরা 2টা গ্রুপ করে আমরা সব সময় বৃহস্পতিবার ক্লাস শেষ করে আমরা এই ডিবেটিংটা করতাম। পরে দেখা গেল যে আসলে এই 2 রোতে স্টুডেন্টরা ফিক্সড আপ হয়ে গেল, যে এরা আর এই পাশে বসে না, এরা আর এই পাশে বসে না, 2টা গ্রুপ হয়ে গেল আলাদা। তো এই মৌসুমী ক্রীড়া প্রতিযোগিতায় আমরা বিতর্ক এবং জারিগানের একটা বড় গ্রুপ ছিল, 5-6 জন মিলে একটা গ্রুপ ছিল। সেটা আমরা থানা লেভেলে চ্যাম্পিয়ন হয়ে আসলাম জেলা লেভেলে। এটা ছিল থানা, জেলা, তারপরে বিভাগীয় শহর, তারপরে জাতীয় পর্যায়ে চলে আসতো। তো তখন আমরা জেলা লেভেল থেকেও আমরা বিতর্ক এবং জারিগানে আমরা চ্যাম্পিয়ন হলাম। আমাদের বিভাগীয় পর্যায়ে আসার কথা, কিন্তু স্কুল এবং বাসা থেকে দিল না, কারণ হচ্ছে ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিতে হবে, পড়ালেখার সমস্যা হবে, কে নিয়ে যাবে, কি হবে না হবে, এই সমস্ত কারণে আর ওটার বেশি দূর গড়ায়নি। বলছিলেন যে খেলাধুলায় খুব আগ্রহ ছিল, কিন্তু পরবর্তীতে আসলে কখনো খেলাকে পেশা হিসেবে নেবেন এরকম ইচ্ছে কি হয়েছে? না, কখনোই আমার মনে হয়নি যে খেলাকে পেশা হিসেবে নিব বা নেওয়া যায়, কারণ তখনকার যে সময়টা ছিল, ওই সময় আসলে খেলাকে পেশা হিসেবে নেওয়া যায় এমনটা ভাবার আসলে কোনো কারণ নেই। আর খেলাধুলা যে আমি যে অতটা ভালো ছিলাম তা ঠিক না, মানে নর্মালি খেলাধুলা করতে হয় বা করে সবাই আশেপাশে, এই জন্যই আসলে খেলাধুলাটা করা যায়। এটাকে মানে আমি একজন প্লেয়ার হব বড় হয়ে, সেটা আসলে কখনোই ছিল না। কিন্তু ক্যামেরার সাথে খেলাধুলা কবে থেকে আসলে, ক্যামেরাকে স্পর্শ করা, বাবার হাতের ক্যামেরাটা নেওয়া, সেটা শুনি। এটা খুব মজার একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমি ক্যামেরা জিনিসটাকে আসলে উপলব্ধি করি, বুঝতে পারি হচ্ছে ক্লাস 2 বা 3-তে পড়ি। তখন আমার মামার একটা স্টুডিও ছিল, মানে নর্মালি যেরকম স্টুডিও থাকে পাসপোর্ট সাইজের ছবি বা ফ্যামিলি ছবি তোলার জন্য, সেই স্টুডিওটাতে আমি মাঝে মাঝে যেতাম। যখন বাড়িতে যেতাম তখন তার স্টুডিওতে আমি বসতাম। তখন ছিল আসলে 125 টুইন লেন্সের ইয়াসিকা ক্যামেরা, বড় বড় নেগেটিভ। সেই নেগেটিভগুলো ডেভেলপ করে শুকাতে দিত, তারপরে 36টা ছবি, তখন 24টা ছবি ছিল। আচ্ছা, ওটা বড় নেগেটিভটা 24টা ছবি ছিল। ম্যাক্সিমাম আসলে পাসপোর্ট সাইজের ছবিগুলোই তখন তোলা হতো, কারণ অফিসিয়াল কাজে পাসপোর্ট সাইজের ছবিগুলো লাগতো, পাসপোর্ট সাইজের ছবিগুলো তুলতো। তো ওটা ছিল হচ্ছে বড় একটা কাগজের সঙ্গে ফিল্মটা লাগানো থাকতো। তো ফিল্মটা যখন ডেভেলপ করা হতো তখন ওই কাগজের রোলটা ফেলে দিত। তো সে ছবি যখন তৈরি করতে যেত ডার্ক রুমে যেতেন। তো এদিকে তো সবকিছু আমি দেখতাম, কিন্তু ডার্ক রুমে কি হয়, ওখানে থেকে দেখি ছবি বের করে নিয়ে আসে, ওয়াশ করে শুকাতে দেয়। তো ওখানে কিভাবে ছবিটা হয় সেটার জন্য আমি অনেক পিরাপিরি করি যে আমি যাব, কিন্তু আমাকে নেয় না। তার কারণ হচ্ছে ডার্ক রুমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে। আমি ছোট, আমি অতটুকু সময় থাকতে পারবো কিনা সে জানে না। তো একদিন আমি খুব নাছোড়বান্দা, আমি জোর করে ঢুকলাম ডার্ক রুমে। ঢোকার পরে সে এক্সপোজার নিচ্ছে, নিয়ে ছবি প্রিন্ট করে নিয়ে আসছে। তো যখন সে এক্সপোজার নিচ্ছে তখন দেখি মুখে বিড় করে কি যেন কথা বলে। তো বের হওয়ার পরে আমি মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা কি বলেন? ভেবেছিলেন কোনো মন্ত্র পড়ি। এবং আমি অনেক দিন পর্যন্ত জানতাম যে আসলে মন্ত্র পড়ি ছবিটা তৈরি করা হয়।
আসলে কি ফান করেছিলেন? না, সেটা ছিল আসলে এক্সপোজারের টাইম কাউন্টিংটা। ও আচ্ছা। মানে একটা এক্সপোজার নিতে গেলে পরে যে একটা টাইমিং কাউন্টিং, সেই টাইম কাউন্টিং তখন তো স্টপ ওয়াচ বা কোনো ধরনের একটা লাইট পড়লে পরেই তো আসলে ইয়ে হয়ে যাবে, ছবিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে সে মানে 1 2 3 4 এইভাবে কাউন্ট করে সে টাইমিংটা নির্ধারণ করতো। তো ওই যে ফিল্মগুলো ছিল ওগুলো নিয়ে আমি চলে যেতাম হচ্ছে আমার খাটের নিচে, ওটা আমার ডার্ক রুম। আচ্ছা। ওখানে একটা টিনের বাক্সের ভিতরে ওই ফিল্মটা জড়িয়ে, তারপর আমি আবার চুন আছে না, পান খাওয়ার চুন, ওই চুনটা নিয়ে গিয়ে ওটাকে একটু একটা ইমেজ দেওয়ার চেষ্টা করতাম। ওটা ছিল আমার আসলে ছবি, আমার নিজের ছবি। আমি ওইভাবে ঝুলিয়ে রাখতাম, শুকাতাম। তো কেউ দেখতো না? বাসার কেউ দেখতো না? বাসার কেউ ওইভাবে দেখতো না, কারণ হচ্ছে বাবা মা দুজনেই অফিসে চলে যেতেন। আমি একা একা বাসায় কি করব যদি আমার স্কুল, আর স্কুলটা মফস্বলী স্কুলটা ছিল একটু পরে, মানে একদম সকালেই ছিল না, একটু পরে ছিল। তো যে কারণে আসলে ওই কাজটা আমি করতাম। বা ছুটির দিন যখন দুপুরবেলা তো ওইভাবে বাইরে যাওয়া যেত না খেলার জন্য, দুপুরের পরে যেতে হতো। ওই সময়টা যখন বোরিং একটা সময় ছিল বা আমার নিজের খেলার জিনিসপত্র আসলে এটাই ছিল। আচ্ছা। তো পরবর্তীতে আমি ক্লাস 5-এই পড়ি মনে হয় তখন হচ্ছে বাবার এক বন্ধু, উনি ডাক্তার, উনি সৌদি আরবে থাকতেন। তো উনি আসার সময় বাবার জন্য একটা ক্যামেরা নিয়ে আসলেন। আচ্ছা। ক্যামেরাটা ছিল হচ্ছে ন্যাশনাল একটা ক্যামেরা, ন্যাশনাল ফিক্সড লেন্সের একটা ক্যামেরা। সেই ক্যামেরাটা আবার খুব মজার একটা ইয়ে ছিল, যে ফিল্মটা ছিল 110, মানে নর্মালি যে আমাদের 35mm যে ফিল্মটা ছিল ওই ফিল্মটা না, ফিল্মটা হচ্ছে 110, এবং তার অপারেশনসটা একটু অন্যরকম ছিল। শাটার রিলিজটা হচ্ছে 1.5, মানে 1.5 বার দিতে হতো। প্রথমে একবার রিলিজ করে তারপর আবার হাফ রিলিজ করতে হতো। তো এই হাফটা সবসময় ঠিক মতো হতো না। তো না হওয়ার কারণে একটা এক্সপোজারের উপরে আরেকটা এক্সপোজার পড়ে যেত, দেখা যেত যে ছবি আমরা তিনজন বসে আছি, আমার ছবিটার উপরে আরেকটা এক্সপোজার পড়ে গেছে, এই দুজনের ছবিটা ভালো আসছে, এই দুজনের পর্যন্ত আসছে, কিন্তু পুরো ব্রোমাইটে তো আসলে একটা জায়গায় খুঁত থেকে যেত। তো ওই সময় এক ভদ্রলোক ছিলেন, ওনার নাম হচ্ছে শাহজাহান সর্দার। ওনার কাজ ছিল হচ্ছে, তখন পত্রিকা ছিল, ম্যাগাজিন বা ডেইলি পত্রিকা, সেইগুলো বিতরণ করার পাশাপাশি হচ্ছে উনি একটা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতেন, সবার ছবি তুলতেন। আচ্ছা। ফ্যামিলি বা কারো কোনো ছবি তোলার দরকার হলে সে তুলতেন। তো তার সঙ্গে আমি যোগাযোগ করে, মানে সে আমাদেরও ছবি তুলতেন। তো আমি তাকে বললাম, ও ভালো কথা, তার যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা নিয়েও কিন্তু আমি হাওয়া হয়ে যেতাম মাঝে মাঝে। তো সে সাইকেলে করে একটা ক্যামেরা নিয়ে, পত্রিকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলতেন, কারো জন্মদিন, কারো সাজগোজ করে হয়তো কোথাও গেছে তখন ছবি তোলা। তো তার কাছ থেকে আমি টোটাল জিনিসটা রপ্ত করে নিলাম। তখন আমি ছবি তুললে পরে আমার ছবিটা সুন্দর আসে। সুন্দর আসে মানে ফ্রেমিংটা সুন্দর হয়, অন্য কিছু না। সবাই আসছে, এখানে যতগুলো লোকের ছবি তুলছি সবাই ঠিকঠাক মতো আসছে, ওটাই ছিল বড় প্রাপ্তি। তো যে কারণে ক্যামেরাটা সারাক্ষণ আমার কাছেই থাকতো, এই জন্য আমার ছোটবেলার কোনো ছবি নেই। তখন থেকে ক্যামেরার পিছনে আপনি ছিলেন? হ্যাঁ, তখন থেকে ক্যামেরার পেছনে এবং ক্যামেরার ছবি তোলা শুরু করি মানে আসলে ওইভাবে তো না, ফ্যামিলিতে একটা ক্যামেরা থাকলে পরে বিভিন্ন ইভেন্টে যেরকম ছবি হইতে, ওই আস্তে আস্তে আমার আসলে ছবি তোলা, ওই মামার স্টুডিও এবং নিজের এই কারণে আসলে ছবি তোলার প্রতি আমার এক ধরনের ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়। তো পরবর্তীতে আমি যখন ম্যাট্রিক পাশ করি, তারপর আমার এক বন্ধু, তার নিজের খুব মডেল হওয়ার শখ, তার নিজের খুব ছবি তোলার শখ, তার আবার একটা ক্যামেরা ছিল, ইয়াসিকা একটা ক্যামেরা ছিল। সে তখন আমাকে বললো যে তুই তো ছবি তুলতে পারিস, তাহলে একটা কাজ কর, আমার ক্যামেরাটা নিয়ে আমি ফিল্ম সব কিছু কিনে দেবো, কাপড় চোপড় নিয়ে চলো আমরা বাইরে চলে যাই। সে অনেক জামা কাপড় এগুলো নিয়ে সে বাইরে চলে গেল। বাইরে গিয়ে আমি ছবি তুলি, মানে আমার এক্সপেরিমেন্ট হচ্ছে, আমি ছবি তুলি, ভালো হয় ছবি, কিন্তু একটা ফিক্সড লেন্সের ক্যামেরা ছিল। তো এই মানুষের ক্যামেরা দিয়ে ছবি তুলতে আমার কাছে মনে হলো যে আসলে ক্যামেরায় যে দেখি অপারেশনস একটু ঘোরাবে, একটু ফোকাস করবে, একটু জুম করবে, একটু করবে, তো এইটা তো আমার এই ক্যামেরায় নাই, তাহলে এটা কোন ক্যামেরায়?
তখন আমি আসলে জানতে পারলাম, ম্যাট্রিকের পরে আমি জানতে পারলাম যে এটা একটা এসএলআর ক্যামেরা। তো এসএলআর ক্যামেরাতে আসলে সবকিছু ফিক্স আপ করতে হয়, অ্যাপারচার, শাটার, মানে ম্যানুয়ালি যত কাজ করা যায় যত ধরনের কাজ আছে সেগুলো। তখন থেকে আমার আসলে এই এসএলআর ক্যামেরা কিভাবে আমি পেতে পারি, কিন্তু এসএলআর ক্যামেরা তো আসলে সব প্রফেশনালস ব্যবহার করেন, তো আমাকে তো দিবে না, কেউই তার ক্যামেরা ওইভাবে দিবে না আমাকে, আর অনেক দাম। অনেক দাম। তো আমার টার্গেট যে আমি একটা ক্যামেরা কিনবো। আচ্ছা। তারপরে যখন ঢাকায় চলে আসলাম, ঢাকায় এসে থিয়েটারের সঙ্গে যোগ হলাম। তারপরে হচ্ছে থিয়েটার থেকে আমার কিছু বড় ভাইরা, তারা বিভিন্ন পত্রপত্রিকায় চাকরি করতেন, তারা আমাকে টিকিট দিতেন যে যাও, মহিলা সমিতি গাইড হাউসে তখন নাটক হতো, যে নাটক দেখুন, রিভিউ লেখুন। তো এই রিভিউ লিখলে পরে আবার 200 টাকা 300 টাকা পাওয়া যেত। আচ্ছা। নাটকের রিভিউ, নাটকটাও দেখা হতো, রিভিউও লেখা হতো। তো এইভাবে ওই টাকা যে টাকাগুলো পেয়েছি ওগুলো জমানো শুরু করি, জমিয়ে 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 তারপরে একটা সময় নিজের কিছু টাকা পয়সা ভরে আমি 94 বা 5-এর দিকে আমি একটা এসএলআর ক্যামেরা কিনি, নিকনের MF10, নিকনের সবচেয়ে কম দামি যে এসএলআর ক্যামেরা, সেই ক্যামেরাটা আমি কিনি। তারপরে তো ছবি তোলা শুরু করলাম। এখন দেখি যে ছবি আসলে ফিক্সড লেন্সে কিভাবে ছবি হতো সেটা আমার অবাক লাগে। মানে এখানে একটু চুল পরিমাণ এদিক সেদিক হয়ে গেলে পরেই ছবি আর ছবি থাকতো না, কিন্তু ওখানে কোনো ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, কিন্তু ছবিগুলো সুন্দর মতো আসে। ফোকাস একটু নড়ে গেলে দেখা যাচ্ছে যে ফোকাস নাই। তো এইটা তখন আমার আসলে অনেক গবেষণার, অনেক প্র্যাকটিসের বিষয়বস্তু হয়ে দাঁড়ালো। কিন্তু মুশকিল হচ্ছে তখন ফিল্ম ছিল, একটা ফিল্ম লোড করলে আসলে 3 থেকে 400 টাকা লাগতো সেটাকে ডেভেলপ প্রিন্ট করে দেখা। ওই স্টুডেন্ট লাইফে তো আসলে 300-400 টাকাটা একটু মানে কঠিনই ছিল। খাটের নিচে ডার্ক রুমের কি খবর? হ্যাঁ, নিচের ডার্ক রুমটা আসলে আর কন্টিনিউ হয়নি, ওটা ওই পর্যন্তই ছিল। এসএসসি কোথায় ছিল? এসএসসি আমার কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, যে স্কুলটা, ওটা হচ্ছে 1898-এ প্রতিষ্ঠিত স্কুল। আচ্ছা। 1900 সনে ওটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাইলট গেজেটভুক্ত হয়। এই স্কুলের বয়স প্রায় আজকে 125 বছরের মতো। বাবা। তারপর কলেজ? কলেজ হচ্ছে আমি চলে আসলাম তখন গোপালগঞ্জে বঙ্গবন্ধু কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট করা। তারপরে ইন্টারমিডিয়েট শেষ করেই আমি ঢাকায় চলে আসি। আচ্ছা। ঢাকায় এসে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দেই, কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। বন্ধু বান্ধবরা সবাই ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে, কেউ মেডিকেলে ভর্তি হচ্ছে, কেউ মেরিন ইঞ্জিনিয়ারিং চলে গেছে, কেউ বিএমএ লং কোর্সে চলে গেছে, কেউ বিআইটিতে গেছে, কেউ বুয়েটে গেছে, সবাই খুব ভালো ভালো জায়গায় চলে গেছে। তো আমার আসলে ওইভাবে আর হয়ে ওঠেনি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে আমি টিকলাম, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে ওই জায়গার যে এনভায়রনমেন্টটা আমার কাছে ভালো লাগে নাই, যে এইখানে আমি এতদিন থাকবো। তখন তো সেশন জট ছিল, মানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু আমার তো আসলে ঢাকা, আমি তো এরকম জায়গায় বড় হয়ে আসছি, নিরিবিলি শান্ত পরিবেশে আমি বড় হয়ে আসছি। এখন তো আমার ক্রাউড ভালো লাগে, ঢাকাটা ভালো লাগে। এখন যেমন আমার ঢাকা ভালো লাগে না, আমার ওই জায়গায় ফিরে যেতে ইচ্ছা করে। মানে আপনার ক্যারিয়ারের জন্য ঢাকাটা তখন খুব আরাধ্য ছিল? ক্যারিয়ারটা, আমি যে ফটোগ্রাফিতে আমি ক্যারিয়ার বিল্ড আপ করবো সেটার জন্য না, আমি চেয়েছিলাম যে যেহেতু আমি ওরকম কোনো টেকনিক্যাল লাইনে আমি পড়ালেখা করতে পারিনি, সো আমি আসলে আমি পড়ালেখার জন্যই করি। আমি পড়ালেখাটাকে ব্যবহার করে আমি আসলে কোনো চাকরি বাকরি এগুলো আমি করবো না, আমি শুধু জ্ঞান অর্জনের জন্যই পড়ালেখাটা করবো, এটাই ছিল। তো তখন আমি আসলে থিয়েটারে ঢুকে যাই, বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, কন্ট্রিবিউট করি। সেটা কি ঢাকাতে? ঢাকাতে। আচ্ছা। থিয়েটার মানে কোন থিয়েটারে? থিয়েটারে, নাট্যধারাতেই আমি জয়েন করি, কারণ তখন আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। আমি যেহেতু কোনো ভালো জায়গায় চান্স পাইনি, এই জন্য আমি একটু বন্ধু বান্ধবদেরকে এড়িয়ে চলতাম। যে দেখা হলে পরে ও রাজশাহী মেডিকেলে, ও ঢাকা ইউনিভার্সিটিতে, ও চিরং বিআইটিতে। হ্যাঁ, তো আমি যে কারণে ওদেরকে জিজ্ঞাসা করতো কোথায় ভর্তি হইলি। তো এটা আমার জন্য একটু এম্বারাসিং ছিল। এই জন্য আমি চিন্তা করলাম যে এই গ্রুপটা আমি একটু অ্যাভয়েড করি। এখন বিকালটা কি করব? তখন
যেহেতু মফস্বলে কালচারাল একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম, তখন চিন্তা করলাম তাহলে থিয়েটার করি, কারণ থিয়েটারে আসলে সময়টাও কাটবে, শেখাও হবে, একটা ভালো একটা পরিবেশে থাকবো। তখন থেকে আমি 95-এ আমি থিয়েটারে এই নাট্যধারাতেই আমি জয়েন করি, আমি আর অন্য কোথাও যাই। নাট্যধারাতেই কেন, মানে পরিচিত কেউ ছিল? না, পরিচিত কেউ ছিল না। আমি টিএসসিতে গেলাম, টিএসসিতে দেখলাম যে একটা ছোট্ট নোটিশ দেয়া যে কর্মী নেওয়া হবে, নাট্যকর্মী নেওয়া হবে। তো ওখানে তখন তো ব্যাগের ভিতরে ছবি থাকতো, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতাম, ছবি টবি থাকতো, একটা ছবি দিয়ে ওদের একটা ফর্ম নিয়ে সুন্দর করে ফিল আপ করে দিলাম শুক্রবারে, যে এই ঘন্টাখানিক পরে ইন্টারভিউ নিল, গান গাইতে পারো, গাইলাম গান, কথা বলতে পারি কিনা এগুলো সব দেখলো ঠেকলো, দেখে টেকে বললো যে ঠিক আছে, লাঞ্চের পরে আমরা নোটিশ বোর্ডে রেজাল্ট টাঙিয়ে দেবো। তো ওখান থেকে গিয়ে জগন্নাথে গিয়ে দুপুরে লাঞ্চ করলাম, করে এসে দেখি যে 71% ওরা সিলেক্ট করেছে, তার মধ্যে আমার নামটা আছে। আচ্ছা, তো গান গাইতে পারতেন, গান করেছিলেন, এখন আমরা সেটার কি একটা নমুনা পাবো? না, এখন আর আমি গান গাইতে পারি না, কারণ আমার গান এখন ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে বের হয়। আচ্ছা, তো আমার গলা দিয়ে আসলে বের হয় না। আচ্ছা। তো নাট্যধারা যুক্ত হলেন, পাশাপাশি বলছিলেন যে বিভিন্ন পত্রিকা কিংবা বিভিন্ন অফিসে কন্ট্রিবিউটিং করতেন, ছবি তোলার কাজ করতেন। প্রথম অফিসিয়ালি কর্মজীবন শুরু হয়েছিল কবে, ফুল টাইম? ফুল টাইম কর্মজীবন শুরু হয় 96-এ। এটা হচ্ছে প্রণোদনা নামে একটা পাক্ষিক ম্যাগাজিন ছিল, গণসাহায্য সংস্থা থেকে বের হতো। ওটার নির্বাহী সম্পাদক ছিলেন হায়াত মাহমুদ। তো হায়াত স্যারের সঙ্গে আমার আসলে পরিচয়টা ছিল এখানে একটু একটু পেছনে যাই। আমি যখন জগন্নাথে পড়তাম তখন হচ্ছে যে ওখানে ক্লাসগুলো খুব ইরেগুলার ছিল। তো ওই সময়টা কি করব, কারণ যেতে আসতে অনেক সময় লাগে, জ্যাম। তখন ওই বাংলা বাজার থেকে প্রুফ দেখতাম। আচ্ছা, ওদের যে বইয়ের যে ইয়েগুলো ছিল, প্রুফ দেখতাম। তো প্রুফ দেখে দেখা যেত যে ফর্মা হিসেবে টাকা পাওয়া যেত ভালো। আর যেহেতু আমি থিয়েটার করতাম, আমি তো আসলে টিউশনি করতে পারতাম না, কারণ সন্ধ্যার সময় থিয়েটারটা চলতো, টিউশনি করতে পারতাম না, বাড়তি ইনকামের জায়গাটা আমার ছিল না। তখন আমি চেষ্টা করলাম যে প্রুফ দেখি। তো এর আগেও আমি যখন গোপালগঞ্জে ছিলাম তখন একটা স্থানীয় পত্রিকায় প্রুফ দেখতাম, কিন্তু সেই প্রুফ দেখাটা ছিল হচ্ছে যে মেটাল প্রেস ছিল না, মেটাল প্রেসের হচ্ছে হলো পত্রিকাটা ছিল। তো ওইটার প্রুফ তো আসলে খুবই ক্রিটিক্যাল, কারণ অক্ষরটা উল্টে গেছে, কিন্তু কম্পিউটার কম্পোজে তো আসলে অক্ষর উল্টে যাওয়ার কোনো কিছু নাই। তো তখন দেখলাম যে এইটা অনেক ইজি, এই প্রুফ দেখাটা অনেক ইজি। তো এই প্রুফ দেখতে গিয়ে হচ্ছে হায়াত স্যারের সঙ্গে পরিচয়। তখন সে বললো যে আমরা একটা পত্রিকা বের করছি, এটা প্রুফ দেখা দরকার, তুমি আসো। তা আমি প্রুফ দেখা শুরু করলাম। প্রথম 2 সংখ্যা আমাকে শুধু ওই প্রুফ দেখা হিসেবে আমাকে দিল। তো প্রুফ দেখার পরে আমি পত্রিকার অন্যান্য কাজগুলো করতাম, মেকআপ, গেট আপ, ছবিগুলো কোথায় যেতে পারে, ছবিগুলো স্ক্যান করবে, ওটার যে রেশিওটা, সেই রেশিওটা বের করতাম, মানে কোনাকুনিভাবে রেশিওটা। তখন তো ওই যে স্ক্যান করে নেগেটিভগুলো পজিটিভগুলোকে পেস্ট করতে হতো, ছোট বড় করার কোনো স্কোপ ছিল না। তো ওইটা দেখার পরে সে স্যার আমাকে অফার করলেন যে তুমি কাজ করো। তো তখন আমাকে সহকারী সম্পাদক হিসাবে আমাকে ওখানে নিয়োগ দিলেন। সহকারী সম্পাদক, বিশাল পোস্ট। আমি তো ওই পোস্টের ভারী, যদিও আমি কন্ট্যাক্ট বেসিসে যে পয়সা পেতাম তার থেকে কম পাই। কম পাই মানে হচ্ছে ওইখানে ওই প্রভিডেন্ট ফান্ড, ওদের গাড়ি, ওদের ফুড, এগুলোতে টাকা কাটা যেত, পেতাম কিন্তু হাতে পেতাম কম। তো পরে ওখানে কাজ শুরু করলাম। তো শুরু করার পরে আমার ফটোগ্রাফির টার্নিং পয়েন্টটা আমি বলছি যে একটা পর্যায়ে গিয়ে আমি আসলে প্রুফ দেখাটা বন্ধ করে দিলাম। ওই সময়টা আসলে আমার ছবি তোলার একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়, সেটা আমি বলছি। যখন আমি লেখাগুলো নিয়ে কাজ করতাম, কোন লেখাটা কোন ছবিটা যাবে, তো ছবি আমি সংকটে পড়তাম। তো ছবি বিভিন্ন জায়গা থেকে কিনে নিতাম, এবং ছবিগুলো যখন ছাপা হতো ওটার একটা বিল পাওয়া যেত। 70 টাকা একটা ছবি ছাপা হলে 70 টাকা বিল পাওয়া যেত। তখন আমি চিন্তা করলাম যে এটা তো সুযোগ, কারণ আমি তো ছবি তোলার যে খরচ, সেই খরচটা তো আমি আসলে যোগান দিতে পারছিলাম না। তখন আমি স্টাডি করতাম কি কি লেখায় কি কি ছবি দরকার আছে। তা আমি হিসাব করতাম যে আমার এই 400 টাকা উঠতে গেলে পরে আমার কয়টা ছবি লাগবে, সেই কয়টা ছবি আমি আগে এনশিওর করতাম
যে এই জায়গার ছবিগুলো লাগবে। তারপরে বাকি ফিল্মটুকুন আমি নিজের এক্সপেরিমেন্ট করতাম। তো এইভাবে হলো কি তখন আমার ছবি তোলার পরিমাণটা বেড়ে গেল। নাটকের রিভিউ যখন করতাম নাটকের ছবি তুলতে যেতাম, কিন্তু নাটকের ছবি তোলাটা একটু কঠিন কাজ ছিল, কারণ ওখানে একটু হাই স্পিড ফিল্ম ব্যবহার করতে হতো, ফ্ল্যাশ ব্যবহার করা যেত না, সেটের যে লাইট সেই লাইটে। তো হাই স্পিড ফিল্মটা আবার অন্য কাজে ব্যবহার করা যেত না, যে কারণে নাটকের ছবিটা একটু কম তুলতাম। তো ওইভাবে তখন আমার ছবি তোলার পরিমাণ বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে সুন্দর সুন্দর ছবি তোলা হয়, প্রিন্ট করি, মানুষদেরকে দেই, তারা খুব পছন্দ করে। এর মধ্যে আবার পত্রিকায় বিভিন্ন ইন্টারভিউগুলো হয়, তখন অনেক সেলিব্রিটিরা আসেন, তাদের ছবি তুলি। খালেদ খানের ছবি তুললাম, মিতা আপার ছবি তুলি, হ্যাঁ। সেই ছবিগুলো ছাপা হওয়ার পরে বলে যে এগুলো আমাকে দিও, সেই ছবিগুলো প্রিন্ট করে দেই। এরকম করে মোটামুটি আমার পরিচিত সমাজে আমার ছবি তোলার ইয়েটা একটা বেশ পরিচিত পরিচিতি পেয়ে গেল। তারপরে হচ্ছে অমুকের বিয়ে, তমুকের গায়ে হলুদ, হ্যাঁ, এগুলো ছবি তোলা শুরু করলো। আমার তো আসলে প্র্যাকটিস, আমি যত ছবি তুলতে পারবো তত। দেখা যাচ্ছে যে বন্ধুর গার্লফ্রেন্ড সে নাচে, সে যাবে হচ্ছে ইয়েতে কি বলে সোনারগা জাদুঘরে নাচের প্রোগ্রাম আছে, তার ছবি তুলতে হবে, আমাকে একটা ফিল্ম কিনে দিল, তার 4-5টা ছবি তুললাম, বাকিটা আমি নিজে ছবি তুললাম। তো এইভাবে আসলে ছবি তোলাটা আমার খুব আয়ত্তে চলে আসলো। ডিএসএলআর ক্যামেরা এবং ছবি তোলা, মজার মজার প্রকৃতি, গ্রাম, এগুলো ছবি তুলে। মানুষের ছবি তুলতে একটু লজ্জা পেতাম, ক্যামেরা তাক করে বলবো যে একটু হাসেন, আমার দিকে তাকান, আমার খুব ইয়ে লাগতো। ক্যান্ডিড ছবি তুলতেন যে তার মতো থাকবে, আপনি মুহূর্তটা ধারণ করবেন। হ্যাঁ, কিন্তু ওই সময় আসলে ক্যামেরা আপনি তাক করা মানে হচ্ছে সে অ্যালার্ট হয়ে যাওয়া, আর একটু ভালো করে তুলো, ঠিকঠাক করে কনশাস হয়ে যাওয়া। তখন এখন যেমন ছবি তোলা মানে আসলে জীবনেরই অংশ হয়ে গেছে, তখন তো এরকম ছিল না। এবং একটা ডিএসএলআর ক্যামেরা একজনের সঙ্গে থাকা মানে হচ্ছে তার দিকে সবাই তাকাতো। মানে এখনকার মতো এত বহুল ব্যবহারটা ছিল না। তো কিছুদিন পরে আসলে পত্রিকাটা একটু ডিসকন্টিনিউ হয়ে যায়, কারণ তখন প্রথম আলো শুরু হলো, সবাই প্রথম আলোতে চলে যাচ্ছে, অমুক জায়গায় চলে যাচ্ছে। আমি আসলে টিমে মানে ইয়ে হয়ে গেলাম। তখন কি করা যায়, অন্য দিন থেকে একজন ইয়ে দরকার, বা একজন রিপোর্টার দরকার, যে ছবিও তুলতে পারে, লিখতেও পারে। একজন কর্মী দরকার, ছবিও তুলতে পারে, লিখতে পারে। তো নাসরিন আপার প্রচুর ছবি তুলেছি তখন, নাসরিন জাহান উপন্যাসিক। তো নাসরিন আপা ছিলেন তখন অন্য দিনের সাহিত্য সম্পাদক। তো নাসরিন আপা আমাকে অন্য দিনে রেফার করলেন যে একটা ভালো ছেলে পাওয়া গেছে যে ছবিও তুলতে পারে, লিখতেও পারে, নাটকও করে, হ্যাঁ। তো এগুলো আমি ডেইলি পত্রিকাতে যাইনি, তার কারণ হচ্ছে আমি নাটক করতে পারবো না। আমি পত্রিকাতে চাকরি করলাম, যে পাক্ষিক পত্রিকায়, যেখানে 9টা-5টা ডিউটি থাকবে। ডেইলি পত্রিকাতে তো 8টা-9টা পর্যন্ত কাজ করতে হতো, তো যে কারণে আমি আর ডেইলি পত্রিকাতে যাইনি। আমার একটাই কন্ডিশন ছিল যে আমাকে নাটক করতে দিতে হবে, কোনো সমস্যা নেই, নাটক করতে হবে। তারপরে যখন আমি ছবি তুলি, ছবি তোলার লোক একজন, রিপোর্টার হয়তো আরো 4-5 জন আছে, হ্যাঁ। আমার উপরে সমস্ত রিপোর্টারের অ্যাসাইনমেন্ট চলে আসে, আমার লেখালেখি বন্ধ হয়ে গেল। আমি বললাম যে আমার তো কন্ডিশন আছে, আমার লেখালেখিটা করতে দিতে হবে। তখন আমাকে একটা বিভাগ দিল, যে বিভাগটা হচ্ছিল প্রতিকৃতি নামে একটা পেজ, যেটা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের একটা পোর্টফোলিও, বড় করে একটা ছবি যাবে আর তার বায়োগ্রাফটা যাবে। তো এই পেজটা আমি কন্টিনিউ করতাম। তখন হচ্ছে কি আমার পোর্ট্রেট তোলার প্রতি এক ধরনের আকর্ষণ বোধ তৈরি হলো। তো আমি বিভিন্ন জনের, এবং যাদেরকে আমি দেখতাম, মানে আমার ড্রিম, আমার স্বপ্ন ছিল তাদের কাছে গিয়ে আমি ছবি তুলতে পারি, বড় বড় লেখক, সাংস্কৃতিক কর্মী, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। হ্যাঁ, কিন্তু হুমায়ুন স্যারের সঙ্গে আসলে আমার এই বিভাগটায় পরিচয় না। আমার ওনার সঙ্গে পরিচয় হচ্ছে একদিন উনি একটা সাহিত্য পুরস্কার নিতে যাবেন নেত্রকোনায়। তো তখন ভোরের কাগজে সাহিত্য সম্পাদক, সে আমাকে বললেন যে আমাদের কিন্তু নেত্রকোনা যেতে হবে, স্যার ছবি নিবে, পদক নিবে, ওটা ছবি তুলতে হবে। তখন আমি স্যারের সঙ্গে নেত্রকোনা রওনা দিলাম, ভোরবেলা রওনা দিলাম, সারাদিন জার্নি করে গিয়ে সন্ধ্যাবেলা পদক নিয়ে আবার রাতে আমরা ফিরে আসলাম। ওই হচ্ছে স্যারের সঙ্গে। আচ্ছা, এর আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে স্যারের
50তম জন্মবার্ষিকী আমি কয়েকটা ছবি তুলেছিলাম। এটা লেডিস ক্লাবে প্রোগ্রামটা হয়েছিল, ওইখানে আমি প্রথম স্যারকে ক্যামেরার সামনে পাই, স্যার এবং সৈয়দ শামসুল হক, এই দুজন মানুষের ছবি। যেমন সৈয়দ শামসুল হকের কবিতা অনেক শুনেছি, 21-এর বইমেলায় তার কবিতা পাই, কবিতা উৎসবে তার কবিতা পাই, মানে তাকে আসলে ওইভাবে মানে অনেক উঁচুর তারকা মনে হতো আমার। তো তাকে আমি ছবি তুলতে পেরেছি, আমি ঘেরাঘাট করে কিছু ছবি তুললাম। তো স্যারের সঙ্গে যখন ওই ছবি তোলার পরের থেকে স্যারের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়ে গেলো, স্যারের নাটকের সেটে গিয়ে ছবি তুলি। তারপরে যখন অন্য প্রকাশের থেকে কিছু বই, স্যারের যখন বই বের হওয়া শুরু হলো, বইয়ের পেছনের ফ্ল্যাপে ছবি লাগে। তো এই ফ্ল্যাপের লেখকের ছবি লাগে, তখন শুরু হলো যে স্যারের ছবি তোলা, পাশাপাশি আরও অনেক লেখকের ছবি তোলা। তখন আমার পোর্ট্রেটের একটা বড় একটা ভান্ডার তৈরি হলো। তো স্যারের সঙ্গে কাজ করতে 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 একটা সময় স্যার বা করলেন, ফিল্ম করলেন, ফিল্মের অ্যাসাইনমেন্টে গেলাম, আমি অ্যাসাইনমেন্টে যাওয়ার পরে ছবি তুললাম। তো এইভাবে স্যারের কাছাকাছি আসা, এবং স্যার যখন জানতে পারলেন যে আমি টুকটাক অভিনয় করি, মঞ্চে কাজ করি, তখন ওনার যে ওই যে ছোট ছোট ক্যারেক্টারগুলো আছে, এই বিষয় তো তুমি তো করতে পারো, করো। তো একসাথে দুই কাজ হতো, ওই যে অন্য দিনে যেরকম একসঙ্গে দুই কাজ হতো, লেখালেখি এবং ছবি তোলা। তো স্যারেরও এখানে থাকলে পরে দুই কাজ হতো, পাসিং শটটাও দিয়ে দেয়া আর হচ্ছে ছবি তোলা। তো দেখা যেত যে আমার পাসিং শটগুলো একটু দূরে দূরে রাখতো ওনার চিফ অ্যাসিস্ট্যান্টরা, যাতে আমি দীর্ঘ সময় থাকি, ছবিগুলো পাওয়া যায়। তো এইভাবে আসলে স্যারের সঙ্গে মানে মেশা, এবং সেভাবে আপনি চন্দ্রকথা, শ্যামল ছায়া চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন। হ্যাঁ, চন্দ্রকথায় হচ্ছে আমি অভিনয় করলাম, এবং পত্রিকার অ্যাসাইনমেন্ট থেকে আমি ছবিও তুললাম। ওখানে অফিসিয়াল ফটোগ্রাফার আমি ছিলাম না, একজন ফিল্ম এফডিসির একজন ফটোগ্রাফার ছিলেন, কিন্তু সামহাও দেখা গেল যে আমার ছবিগুলো একটু ভালো কোয়ালিটি, কালার, কম্পোজিশন তো আসলে কোনো চেঞ্জ নেই, কারণ ফিল্মের যে কম্পোজিশন সেই কম্পোজিশনটাই রাখা হয়, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। তখন দেখা গেল যে আমার ছবিগুলো দিয়েই তাদের মানে ফিল্মের যে ক্যাম্পেইন, পত্রিকায় নিউজ করা, কার্ড বানানো, পোস্টার বানানো, এইগুলো আমার ছবি দিয়ে করলো। পরবর্তীতে যখন নতুন ছবি হাতে নিলেন স্যার শ্যামল ছায়া, তখন ওনার টিম থেকে স্যারকে প্রপোজ করলেন যে স্যার আমরা তো বিশ্বজিৎ তো সবসময় থাকি, তাহলে বিশ্বজিৎকে আমরা আমাদের এই সিনেমার স্টিল ফটোগ্রাফার হিসেবে নিয়ে নিই। তার পাশাপাশি সে ক্যারেক্টারও করলো, ইয়েও করলো। তখন হচ্ছে আমার অফিসিয়ালি বাই নেম শ্যামল ছায়াতে হচ্ছে স্টিল ফটোগ্রাফিটা আমার করা। তখন হচ্ছে শ্যামল ছায়ার সিনেমাটোগ্রাফার ছিলেন আনোয়ার হোসেন, বিখ্যাত সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন। তো আনোয়ার ভাইয়ের সঙ্গে আমার আগে থেকে কিছুটা পরিচয় ছিল। তারপরে যখন আমরা একসঙ্গে কাজ করলাম একটা ফিল্মে, তো প্রায় 1 মাস উপরে একসঙ্গে থাকতে হয়, কাজ করতে হয়, এবং এটা গেলাম আমরা গাজীপুরের কাপাসিয়াতে আমরা শুটিংটা করলাম। তখন আনোয়ার ভাই নিজেও খুব ভালো স্টিল ছবি তুলেন, ওনার অনেকগুলো এক্সিবিশন হয়েছে, উনি ভালো ছবি তুলে। তখন হতো কি যে আনোয়ার ভাই ওই সিনেমাটোগ্রাফির পাশাপাশি আমরা দুজনে মিলেই ছবি টবি তুলতাম। তখন আমার ডিজিটাল ক্যামেরা ঢুকেছে আমার কাজে। তো আনোয়ার ভাই বলে যে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হয়, ভালো ছবি তোলা যায় না। তারপর সেই ছবি দেখে বলে হ্যাঁ ডিজিটাল ক্যামেরা তো ভালো ছবি তোলা যায়। তো তারপরে পরে অবশ্য সে এক সময় এসে আমাকে বললো যে বিশ্বজিৎ তুমি কিন্তু আমাকে ডিজিটাল ক্যামেরা কেনার প্রতি করেছো, ইনসিস্ট করেছে, এই দেখো আমি একটা ডিজিটাল ক্যামেরা কিনেছি। তারপরে সে বাইরে থেকে আসলে পরে, সে তো প্যারিসে থাকতেন, বাইরে থেকে আসলে পরেই সে এসেই ফোন দিতেন, বিশ্বজিৎ চলে আসো দুজনে মিলে, কারণ ডিজিটাল ক্যামেরা তার পুরোপুরি আয়ত্তে ওইভাবে ছিল না, সে এই ছোটখাটো টিপস গুলো নিতে। স্যার আপনার ছবির কথা শুনছি, কিন্তু ছবি দেখবো না সেটা কি হয়? আমরা একটু ছবি দেখতে চাই, তারপর আবার গল্পে ফিরবো। অবশ্যই। দর্শক চলুন আমাদের আজকের অতিথি আলোকচিত্রী সাংস্কৃতিক করবে বিশ্বজিৎ সরকারের কাজের কিছু নমুনা দেখি।
অসাধারণ, মানে এক একটা যেন এক একটা গল্প এবং প্রত্যেকটা বিষয়কে আপনি ধারণ করেছেন, সেটি শিল্প সংস্কৃতি নানা দিকেই আপনার বিচরণ রয়েছে। হ্যাঁ, এখন এখানে যেমন পোর্ট্রেট আছে, এখানে ফ্যাশনের ছবি আছে, তারপর ফুডের আছে, লাইফস্টাইল, ট্রাভেলার আছে, ট্রাভেলার আছে। তো আসলে অন্য দিনে কাজ করার সূত্রেই আমার বিভিন্ন সেক্টরে কাজ করতে হয়েছে আসলে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। যেমন একজন এমবিবিএস ডাক্তার যেমন পেটের ব্যথাও দেখে, মাথা ব্যথাও দেখে, এরকমই আসলে করতে হয়েছে। তো অন্যদিন ম্যাগাজিন থেকে বের হতে হচ্ছে ঈদে একটা ফ্যাশন ক্যাটালগ বের হতো। তো ওই ক্যাটালগের ছবিগুলো তোলার জন্য আসলে একটা স্টুডিও দরকার, অন্যদিনের স্টুডিওটা ছিল না। তো প্রথম বছর ওই ছবি তোলার জন্য বাইরের একটা স্টুডিওতে বাইরের একজন ফটোগ্রাফারকে হায়ার করা হলো, সে করে দিলেন। তো আমার কাছে এটা খুব কষ্টের একটা বিষয় ছিল যে আমি শুধু ইকুইপমেন্টের অভাবে আমি কাজটা করতে পারিনি, কিন্তু সবাই জানছে কি আমি কাজটা করতে পারি না। তখন আমি একটা চ্যালেঞ্জ নিলাম যে না, আমি একটা স্টুডিও করব। তখন আমি আমার এক বন্ধুর সহায়তায় আমি একটা স্টুডিও করলাম। স্টুডিও করে তার পরের বছর থেকে টোটাল ক্যাটালগের কাজটা আমি করা শুরু করলাম। কোথায় স্টুডিওটা? স্টুডিওটা ছিল পল্টনে। প্রথমে ছিল হচ্ছে নয়াপল্টনে, তারপরে নিয়ে আসি হচ্ছে মোহাম্মদপুরে বাবর রোডে। এখনো আছে? এখন আসলে ওই অর্থে স্টুডিওর কাজ হয় না, আমি এই অল্প কিছুদিন আগে স্টুডিওটা বন্ধ করেছি। তো স্টুডিওর কাজ করতে গেলে পরে আসলে একটু খরচটা বেড়ে যায়। তখন পয়সা আসে কোথা থেকে? ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার থেকে আসলে ইনকামটা বেশি হয়, কারণ ফটোগ্রাফিটা আসলে অনেক এক্সপেন্সিভ একটা প্রফেশন। তো ওটাকে আসলে রান করার জন্য তখন আমি ফ্যাশন অ্যান্ড গ্ল্যামারে ঢুকে যাই এবং ফ্যাশন গ্ল্যামারের ছবি তোলা শুরু করি। তো ওই যে আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমার ছোটবেলা আসলে স্পোর্টসম্যান হওয়ার কোনো ইচ্ছা ছিল কিনা। স্পোর্টসম্যান হওয়ার ইচ্ছা ছিল না, ফটোগ্রাফি শুরু করার পরে আমার স্পোর্টস ফটোগ্রাফি করার এক ধরনের ইচ্ছা ছিল। আচ্ছা। তো বাংলাদেশ যখন ক্রিকেটে ওয়ান ডে স্ট্যাটাস পায়, ওই ইয়েটা আমি কাভার করে ওই সময় থেকে আমার কাছে মনে হয়েছে যে স্পোর্টস ফটোগ্রাফিটা খুব অন্য মাত্রার একটা, এবং এখানে বড় বড় লেন্স ব্যবহার করা হয়। মাঠে যেতাম, কারণ পত্রিকার কাজের কারণে যেতে হতো। এখনকার মতো যদি ধরেন স্পোর্টস ফটোগ্রাফিটা থাকতো, তাহলে হয়তো আমি ওই সময় স্পোর্টস ফটোগ্রাফিতে যেতাম। তখন তো বাংলাদেশ সদ্য নবজাতক টিম, এই টিমের খেলা, 97 সালে, হ্যাঁ 96-তে হচ্ছে হলো আপনার যে আইসিসি চ্যাম্পিয়ন হলো, 97 থেকে ইয়ে হলো, এবং ফার্স্ট ডেবিউট টেস্ট যেটা বাংলাদেশ আমিনুল ইসলাম বুলবুল যেটা সেঞ্চুরি করে, ওই টেস্টটার আমি কভার করেছি। আচ্ছা, আমার পত্রিকা থেকে আমি কভার করেছি। আমার মনে আছে যে, কারণ আমার তো স্পোর্টস ম্যাগাজিন না, আমার কিছু বিশেষ বিশেষ মুহূর্ত দরকার, কিছু প্লেয়ারের পোর্ট্রেট দরকার। তো দেখা যেত যে টেস্ট তো সে ঠুকে ঠুকে খেলছে, এই সেঞ্চুরি হলো না, আমাকে আবার চলে আসতে হচ্ছে। আবার পরের দিন সকালবেলা ঢুকে গেছি যে হয়তো হতে পারে, কারণ ওই মুহূর্তটা আমার ধরতে হবে যে সে সেঞ্চুরি করলো। কারণ বাংলাদেশে প্রথম টেস্টে ব্যাটসম্যান সেঞ্চুরি করতেছে, এটা একটা বিশাল পাওয়া। তো যাই হোক, সেটা আর হয়নি। পরবর্তীতে এই ফ্যাশন অ্যান্ড গ্ল্যামারটাকেই ধরে নিলাম, তারপরে কমার্শিয়াল ফটোগ্রাফিতে গেলাম। মানে যেখান থেকে আসলে ফটোগ্রাফিটাকে চালিয়ে নিতে যেই পয়সা রোজগারের যে বিষয়গুলো ছিল, সেইগুলোতে আসলে ফোকাসটা বেশি চলে গেল। কিন্তু মনের একটা খোরাক থাকে ছবি তোলার, সেটা হয়তো সময়ের অভাবে হতো না, কিন্তু যখনই সময় পেতাম বা সুযোগ পেতাম আমি চেষ্টা করতাম। কখনো কি এক্সিবিশন করেছেন? আমার সলো কোনো এক্সিবিশন হয়নি, আমার গ্রুপ এক্সিবিশন হয়েছে, বাট সেটাও কিন্তু ওই ফ্যাশন রিলেটেড ফটোগ্রাফি দিয়েই। তো আমার কাছে মনে হচ্ছে যে এই আগামী 2-1 বছরের মধ্যে আমার ফটোগ্রাফির 30 বছরে যাবে। তো আমি চিন্তা করছি যে এই সময় কিছু একটা করা যায় কিনা। আর হচ্ছে আমি একটা সুন্দর একটা ওয়েবসাইট করেছি, যেখানে আসলে আমার কাজগুলোকে আমি রাখার জন্য, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে না, কারণ অলরেডি আসলে আমার কাজ করার সময় শেষ হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে
2001, 2, 3, 4 এই যে সময়ের যে আসলে বাংলাদেশের ফ্যাশনের যে ট্রেন্ডটা ছিল, কিরকম কেউ যদি লিখতে চায় বা আপনার রিসার্চ করতে চায়, তখন আসলে সে দেখতে পাবে যে ফ্যাশনটা এইরকম ছিল। তো ওই সময় আমার প্রচুর ফ্যাশনের কাজ করা ছিল, তো ওই জিনিসগুলোকে আমি রাখার চেষ্টা করেছি আমার ওয়েবসাইটে, যাতে পরবর্তী প্রজন্মের বা কেউ যদি এটা নিয়ে কাজ করে তাহলে সেটা অবশ্যই তারা উপকৃত হবে। আমরা কিভাবে কিভাবে যেন অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে চলে এসেছে, আপনার পরিবারের কথা শুনবো। এই মুহূর্তে পরিবারে কে কে আছে? আমার পরিবারে হচ্ছে আমার সহকর্মী, বন্ধু এবং সহধর্মিণী, একটা সন্তান, একটা ছেলে, আর হচ্ছে আমার মা। এই হচ্ছে আমার পরিবার। আর তাদের নিয়েই আপনার সুখের সংসার। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চায় তাদেরকে কি আপনি উদ্বুদ্ধ করবেন? কিছু বলুন। হ্যাঁ, এখন তো আসলে ফটোগ্রাফিটাকে পেশা হিসেবে নেওয়া যায়, বাট আমরা যখন শুরু করেছিলাম তখন পেশা হিসেবে নেওয়াটা আসলে খুবই খুবই একটা কঠিন, চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। পেশা হিসেবে নেওয়া মানে হচ্ছে হয় পত্রিকাতে আপনাকে জব করতে হবে ফটো সাংবাদিক হিসেবে, অথবা একটা পাড়ার কোনো একটা স্টুডিও দিতে হবে, এর বাইরে কোনো ওয়ে ছিল না। এখন যেমন অনেক ক্যাটাগরি বের হয়েছে, ব্রাইডাল ফটোগ্রাফি হয়, ওয়েডিং ফটোগ্রাফি হয়, স্পোর্টস ফটোগ্রাফি হয়, তারপর হচ্ছে আপনার ফুড ফটোগ্রাফি, কি বলে ওয়াইল্ড, নানান ধরনের ফটোগ্রাফি। কেউ যদি কোনো চাকরিও না করে, কোথাও অ্যাটাচমেন্ট না থাকে, সে ঘরে বসেই কিন্তু ফটোগ্রাফি করে তাকে পেশা হিসেবে নিতে পারে। এখন অপরচুনিটি অনেক বেশি আমাদের ওই সময়ের তুলনায়। আমরা এই আশার গল্পগুলো শুনতে চাই সবসময় আমাদের প্রিয় মানুষদের কাছ থেকে। অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ মাছরাঙাকে। আপনাকেও ধন্যবাদ।